নমস্কার। শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা, বাংলাদেশ আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোভিড-19 পরবর্তী যে সময় আসছে সেই সময় আমাদের থিয়েটারের অবস্থাটা কেমন হবে, থিয়েটারের রূপটা কেমন হবে। এইটাকে জানতে গেলে আমাদের আজকের সময়টাকে আগে বুঝতে হবে। যেমন অতীত চারণ না করলে বর্তমানকে বোঝা যায় না, তেমনি আজকের সময়টাকে যদি সেভাবে বুঝতে না পারি তাহলে আগামী দিন যে সময়টা আসছে সেই সময়টা কেউ বোঝা যাবে না, সময়টাকে ব্যবহার করা যাবে না। যেদিন প্রথম আমাদের এখানে ওই মার্চ মাসে লকডাউন হলো, প্রধানমন্ত্রী বললেন 21টা দিন আপনারা আমাকে দিন, সারা ভারতবর্ষের মানুষ, তারপর আমরা করোনা জয় করব। ঠিক সেই সময় আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বসেছিলাম ভারতবাসী, তাদের অনেকের মধ্যেই, যেমন আমার মধ্যেও তো এটা ছিল যে 21 দিন পর আবার সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। 21 দিনের পর আরও 15 দিন, 14 দিন করতে করতে এখন প্রায় 4 মাস অতিক্রান্তের পথে। সময়টা খুব জটিল থেকে জটিলতর হতে শুরু করলো। একটা বড় ভূমিকম্পের পর ভূমিকম্পের চিহ্ন থেকে যায় পরবর্তী সময়। যেমন কিছুদিন আগে আমাদের এখানে আমফান যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই বিধ্বস্ত অবস্থা সমুদ্র পাড় বা উপকূলবর্তী মানুষগুলোর কাছে গেলে বুঝতে পারা যায়। এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি, শুধু আমাদের থিয়েটার কর্মী নয়, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, তাদের মধ্যে আমি আমাদের বাংলার কথা বলি যে এখানে আমি চারপাশে এই কমাস যা দেখছি, সবাই আতঙ্কিত, সন্ত্রস্ত। গৃহবিবাদ শুরু হয়েছে, বন্ধুত্ব নষ্ট হতে শুরু করেছে, সংসারের মধ্যে নানা রকম অবিশ্বাস শুরু হয়েছে। কেউ কারো বাড়িতে যাচ্ছে না, কেউ কাউকে, তার নিকটতম আত্মীয়কেও তার নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ভয়, সব সময় ভয়, সন্দেহ, অবিশ্বাস, মানসিক রোগ ক্রমশ বাড়ছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, আমাদের থিয়েটারের মন্দিরও বন্ধ। এমনি অনেক কিছুই খুলে গেছে, মদের দোকান খুলেছে, চিড়িয়াখানা খুলেছে, তাজমহল দেখার প্রবেশ অধিকার আমরা পেয়েছি, বাজার হাট, অফিস, গণপরিবহন, অনেক কিছুই খোলা, মন্দির, মসজিদ, গির্জা। কিন্তু আমাদের নাট্য মন্দির সেটা খোলেনি স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, আর চলছে না লোকাল ট্রেন। মানুষ উদ্বেগের মধ্যে অতিবাহিত হচ্ছে। আমি রাজনীতির বিষয়ের মধ্যে যাব না। মহামারী পৃথিবীতে বহুবার এসেছে, কিন্তু এরকম অভিজ্ঞতা গত 100 বছরের ইতিহাস ঘাঁটাঘাঁটি করে দেখা গেল যে পৃথিবীর মানুষের জীবনে এরকম একটা অভিজ্ঞতা ছিল না। যখন আমাদের বাংলার কথাই আমি বলছি, এই প্লেগ রোগের উৎপত্তি হয়েছিল, ভয়ঙ্করতম একটা জায়গায় পৌঁছেছিল কলকাতায়, অনেক মানুষ ভয় পালিয়ে গিয়েছিল, কিন্তু জীবনযাত্রা এরকমভাবে স্তব্ধ হয়ে যায়নি। এইরকম একটা শ্বাসরোধ করা অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। এইবার যারা নাটক, সিনেমা, সঙ্গীত, নাচ, গান, শিল্প সাহিত্য চর্চার মধ্যে দিয়ে যারা নিজেকে এক্সপোজ করেন,
নিজের কথাগুলো এর মধ্যে দিয়ে বলেন, তারা তাদের পা কিন্তু থাকে মাটিতে। সময়ের ভাষাটাকে তারা পড়ার চেষ্টা করেন। গাছে যেমন তার শেকড় চালিত করে মাটি থেকে রস সংগ্রহ করেন, তেমনি শিল্পীরা সমাজের ভেতরে দাঁড়িয়ে, সমাজের ওপরে, সমাজের মাটিতে দাঁড়িয়ে, সমাজের মধ্য থেকে তাদের শিল্পের যা উপাদান সেগুলো সংগ্রহ করেন। এখন দেখুন, বিভিন্ন সেক্টর থেকে নানা রকম কথাবার্তা আমরা শুনছি, এটা করুন, ওটা করবেন না, সেটা করবেন না, মাস্ক পরতে হবে। আবার মাস্ক পরার অযৌক্তিক যে বিষয়গুলো সেটাও আমরা শুনছি। সবথেকে বড় যে বিষয়টা আমাদেরকে নাড়া দিচ্ছে, আমি এই কমাস ধরে অনেকের সঙ্গে কথা বললাম, যে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব। আমাদের একজন বন্ধু, তারা WHO-কে চিঠি লিখেছিল যে আপনারা কি সামাজিক দূরত্বের কথা বলেছেন? তারা বললেন না, আমরা বলিনি, আমরা বলেছি শারীরিক দূরত্বের কথা। এখন এই সামাজিক দূরত্ব বিষয়টা যে কি ভয়ঙ্কর, এটা ওপর ভাষা বললে পর কিন্তু চলবে না। যদি এই সামাজিক দূরত্ব বিষয়টাকে যদি আমি আত্মস্থ করে ফেলি, আমার ভেতরে গ্রহণ করিনি, তাহলে ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম, যে এখন যেটা ঘটছে, সমাজ ভেঙে যাচ্ছে, মানুষের সম্পর্কগুলো ধ্বংস হচ্ছে। রবীন্দ্রনাথ যেখানে বলেছেন জীবনে জীবন যোগ করতে হবে, মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটানোটাই হচ্ছে শিল্পের কাজ, এইটা ব্যাহত হবে। আমাদেরকে থিয়েটার কর্মীদের বলা হচ্ছে, বা ধরুন ওই চলচ্চিত্রের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলা হচ্ছে যে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে আপনারা শুটিং করতে পারেন, কিন্তু নাট্যকর্মীদের কিন্তু বলা হচ্ছে না যে আপনারা থিয়েটারটা করুন। অনেকে স্বাস্থ্যবিধি মেনে মহলা শুরু করেছে। আগামী দিনে ভবিষ্যতে এই নাটক মঞ্চস্থ হবে এমন একটা আশা রয়েছে, যে আবার হল খুলবে, আবার নাট্যোৎসব প্রতিযোগিতাগুলো শুরু হবে, আমরা আবার বিভিন্ন জেলায় ঘুরে অভিনয় করতে পারব। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, যদি আমাদের উপর একটা ফতোয়া জারি করা হয় যে সামাজিক দূরত্ব, দৈহিক দূরত্ব বজায় রেখে এগুলো করতে হবে। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, ফুটবল কিন্তু খেলা চলছে বিভিন্ন দেশে, আমরা ছবি দেখতে পাচ্ছি, ওই বডি কন্ট্যাক্ট গেমটা কিন্তু চলছে। ক্রিকেট খেলা চলছে, দর্শক হয়তো গ্যালারিতে দেখা যাচ্ছে না, কিন্তু খেলাটা চলছে। আর আমাদের নাটক সামাজিক দূরত্ব নিয়ে নাটক, দৈহিক দূরত্ব নিয়ে নাটক কি সম্ভব? ধরুন একটি গ্রুপ একটা ঐতিহাসিক নাটক তারা নামালেন বা গ্রহণ করেছেন, সিরাজদৌল্লা কিংবা শাহজাহানকে নিয়ে। তা শাহজাহান যখন মঞ্চে আসবে, তার সেই পোশাক পরে, তার মুখে একটা মাস্ক লাগিয়ে সে মঞ্চে আসবে। কিংবা হ্যামলেট যে করবে, হ্যামলেটের মেকআপ টেকআপ নিয়ে সেও কি ওই মাস্ক নিয়ে আসবে? আমাদের নাটকের মধ্যে যদি কোনো গভীর আবেগপ্রবণ, আবেগঘন দৃশ্য থাকে, যেখানে মা তার সন্তানকে স্নেহ আদর করছে, বা দুই প্রেমিক প্রেমিকার মধ্যে একটা আবেগঘন দৃশ্য রয়েছে, সেটা কি ওই শারীরিক দূরত্ব বজায় রেখে সেই দৃশ্যটাকে করা সম্ভব? উচিত করা হয় না। শিল্প এই কথা বলে না। শিল্প বলে মানুষের সঙ্গে মানুষের মিলন। ইদানিং যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন নাটকের দলগুলো তারা যখন থিয়েটারটা করতে পারছেন না যেভাবে করার দরকার, মদন তাঁতির, মানিক বন্দ্যোপাধ্যায় সেই মদন তাঁতির গল্পের মতন তারা বিনি সুতোয় তাঁত বুনছেন, অর্থাৎ এই ডিজিটাল ফরম্যাটে তারা কিছু কাজ করছেন। কেউ শ্রুতি নাটক করছেন, কেউ চেষ্টা করছেন। আমি কদিন আগেই দেখলাম একটি দল
তারা ওই ক্যামেরা দিয়ে তাদের নাটকটাকে তুলে তারা ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মানা যাচ্ছে না, যেন হয় না, সেটা হয় না। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই যদি আমাদের শিল্পের ভবিষ্যৎ হয়, আমাদের থিয়েটারের ভবিষ্যৎটা হয়, যে আগামী 1-1.5 বছর কি 2 বছর ধরে আমরা সবাই বন্দী হয়ে রইলাম, আমাদের কাউকে ঘরের বাইরে যাওয়ার আমাদের অনুমতি দেওয়া হলো না, বলা হলো শিক্ষা প্রতিষ্ঠান থাক না বন্ধ। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অনেক বাবা মা বলছেন যে আমরা আমাদের ছেলেকে স্কুলে পাঠাবো না, আগে জীবন। তারা ভুল করছেন, তারা ভাবছেন যে জীবনের থেকে বোধহয় কিছু বড় না। হ্যাঁ, বেঁচে থাকাটা নিশ্চয়ই দরকার, কিন্তু জীবন জীবিকা বলে একটি শব্দ আছে, যেখানে জীবিকা ছাড়া জীবন অসম্পূর্ণ, এটা তারা ভাবছেন না, ভয় আতঙ্কে তারা বলছেন। তো থিয়েটারের কর্মীদেরও যদি বলা হয় এরকমভাবে যে এই বিশেষ কারণে, মহামারীর কারণে আর ওই মঞ্চ খুলবে না, পথনাটক করা যাবে না, কারণ মানুষ একসঙ্গে সমবেত হলেই তার এই রোগের প্রাদুর্ভাব ঘটবে, সংক্রামিত হবে। কিন্তু আমরা কলকাতায় দেখতে পাচ্ছি যে বাদুড়ঝোলা হয়ে কিন্তু বাসে মানুষ যাতায়াত করছেন, অফিসগুলো তো খুলে দিয়েছে, ব্যাংক কর্মচারীদের যেতে হচ্ছে, সকলের তো আর নিজের বাইক নিয়ে যেটা ছুটছে। আমার বলা কথাটা হচ্ছে যে থিয়েটার এমন একটা মাধ্যম যেখানে একটা মঞ্চ থাকে। আমরা প্রসিনিয়াম মঞ্চে যখন থিয়েটারটা করি, বা ধরুন মঞ্চের বাইরেও যখন আমরা আমাদের থিয়েটারটা করি, নাটকটা করি, যেটাকে পথনাটক বলে, ইন্টিমেট থিয়েটার বলে। দেখুন, মনে রাখবেন, একটা ইন্টিমেট থিয়েটার বলে একটা কিছু আছে। সেই ইন্টিমেটটা হচ্ছে কিসের ইন্টিমেট? ইন্টিমেটটা হচ্ছে দর্শকের সঙ্গে শিল্পীদের ইন্টিমেসি। সিনেমায় শুটিং হয় দিনের পর দিন ধরে, তারপরে সেই সিনেমাটা এডিটিং করে যখন প্রকাশ পায়, তখন ছবিতে আমরা সেই শিল্পীদের দেখতে পাই, তাদের অভিনয় দেখতে পাই। কিন্তু শিল্পীদের সঙ্গে দর্শকের চাক্ষুষ মুখোমুখি ইন্টিমেসি, যেটাকে বলছি, এই যে এটা যোগাযোগটা হয় না, যেটা থিয়েটারে হয়। একজন অভিনেতা অভিনয় করতে করতে তিনি হাততালি পান, যাত্রায় হয়, থিয়েটারে হয়। এই হাততালিটা ওই শিল্পীর পুরস্কার, তাকে এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয়। এইটা একমাত্র থিয়েটার শিল্পের মধ্যেই দর্শকের সঙ্গে একেবারে মুখোমুখি কথাবার্তা পর্যন্ত হয়। একটা সংলাপ যখন একজন অভিনেতা মঞ্চে দাঁড়িয়ে বললেন, তার 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 একটা রিপারকেশন দর্শকদের মধ্য থেকে পাওয়া যায়, যে অভিনয়টা কীরকম হচ্ছে, না ভালো লাগছে কি লাগছে না, ভালো লাগলে পর তার একটা উল্লাস তৈরি হয়। তো এটা থিয়েটার ছাড়া অন্য কোনো শিল্পে এটা হয় না, গানে হয়। তো আমাদের এই থিয়েটারটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি মনে করতে হয় যে আমাদের থিয়েটার 2,5-3 হাজার বছরের পুরনো থিয়েটার, এই থিয়েটার কিন্তু কোনো বাধা নিষেধ এই 2,5-3 হাজার বছর ধরে কখনো শোনেনি। থিয়েটারের একটা অন্যতম চরিত্র লক্ষণই হচ্ছে যে থিয়েটার সবসময় প্রতিবাদী হয়েছে, থিয়েটার প্রতিষ্ঠান বিরোধিতা করেছে, থিয়েটার শাসক গোষ্ঠীর বিরোধিতা করেছে। থিয়েটারকে বেঁধে রাখার জন্য শাসকেরা, রাষ্ট্র নানা রকম চেষ্টা করেছে, হয়নি, তারা করতে পারেনি। থিয়েটার সেখান থেকে বেরিয়ে এসেছে, থিয়েটার সুযোগ খুঁজেছে। থিয়েটার সব থেকে বেশি স্বাধীন একমাত্র শিল্প, যেখানে থিয়েটারের পাশাপাশি অন্য কোনো শিল্প মাধ্যমগুলো অতটা স্বাধীন কিন্তু নয়। থিয়েটারের কর্মীরা পৃথিবীতে এবং আমাদের দেশেও একেবারে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে তারা অভিনয় করেছেন, তাদের কথাবার্তা বলেছেন। বড় বড় মানুষরা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক মানুষ একসঙ্গে থিয়েটার দেখতে আসেন। উৎপল দত্ত বলতেন যে আমি কলকাতার হলে বসে অভিনয় করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, তার থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বাইরে গিয়ে, যেখানে অনেক মানুষ, 10,000, 15,000, 20,000 মানুষ দর্শক হিসেবে যখন আমার থিয়েটার দেখতে আসে, তখন আমার থিয়েটার যেন প্রাণ পায়। সো থিয়েটারের এই প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তাহলে আমাদের কি করতে হবে?
হয়তো দেখা গেল 1 মাস কি 2 মাসের মধ্যে আমাদের সব কিছু খুলে গেল, আমরা সুযোগ পেলাম মঞ্চের অভিনয় করবার কি পথে অভিনয় করবার। তখন এই খদগুলো কিন্তু নিয়েই আমাদের করতে হবে। আমরা মঞ্চের দরজাটা খুলে গেল, খোলা পেলাম, কিন্তু আমাদের মানসিক দরজাটা, মনের দরজাটা, এটা কি আমরা খুলতে পারবো? এইটা সবথেকে বড় ভাবনা। জানি না থিয়েটারের কর্মীরা সেটা ভাবছেন কি না। থিয়েটারের কর্মীরা সব সময় জনগণের সঙ্গে মিশে থাকেন। জলের সঙ্গে মাছের যেমন সম্পর্ক থিয়েটার কর্মীদের, অভিনেতাদের, পরিচালকদের, নাট্যকারদের, ঠিক একই রকম জনগণের সঙ্গে তাদের সম্পর্ক। একজন অভিনেতা তার অভিনীত চরিত্র ওয়ার্কশপ করার জন্য তারা জনগণের সঙ্গে মিশে যান, ওয়ার্কশপ করেন জনগণের মধ্যে দাঁড়িয়ে। সুতরাং মঞ্চ আগামী দিনে যদি খুলে যায়, অবশ্যই যাবে, থিয়েটার করার স্পেস, সুযোগ আমরা পাব। কিন্তু ভাবতে হবে প্রত্যেক নাট্যকর্মীকে যে আমাদের মানসিক যে অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, যে আতঙ্কর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে দূরত্ব তৈরি হয়েছে আমাদের মানুষের সঙ্গে মানুষের, যে কেউ এসে আমার কাছে দাঁড়ালে পরে আমি বোধহয় আক্রান্ত হব, কেউ এসে কথা বললে পরে আমি আক্রান্ত হব, আমাকে সবসময় মাস্ক পরে থাকতে হবে, এই আতঙ্কগুলো কি মুক্ত হবে? যদি মুক্ত হয়, যদি মুক্ত করে আমরা আমাদের থিয়েটারে নামতে পারি, তাহলে এক ধরনের নতুন থিয়েটার হবে। আমি ওসব আঙ্গিক ফাঙ্গিক বুঝি না। আঙ্গিক সর্বস্বরা আঙ্গিক নিয়ে তর্ক করুক, আমরা একটা কথাই বুঝি যে বিষয় আঙ্গিককে তৈরি করে দেয়। থিয়েটারের জন্মলগ্ন থেকে বা সিনেমার জন্মলগ্ন থেকে বা কবিতার জন্মলগ্ন থেকে অনেক রকম ভাঙাচোরা হয়েছে, ভাঙচুর হয়েছে, আঙ্গিকের সৃষ্টি হয়েছে, সেটা বিষয় করে দিয়েছে। আঙ্গিক আলাদাভাবে কিছু হয়নি। সুতরাং আগামী দিনের থিয়েটার কোন পরিচালক কীভাবে কোরিওগ্রাফি করবেন, কীভাবে ডকিং কম্পোজিশন করবেন, পিকচারাইজেশন করবেন, সেটা তার বিষয়বস্তু বলে দেবে। বিষয়টা কেমন হবে এবং এই বিষয়টা কি হবে। আমার মনে হয় এই যে কমাস সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রবাহিত হলো, ভারতবর্ষে ইতিমধ্যে ভারতবর্ষে কয়েক কোটি মানুষের চাকরি চলে গেছে, আরও অনেক কোটি কোটি মানুষের চাকরি চলে যাবে। মানুষ ভিখিরিতে পরিণত হবে। এই ভয়ঙ্কর মহামারী যেটাকে বলা হচ্ছে ভাইরাসে বিদগ্ধজনরা, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন যে এই ভাইরাসকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভাইরাসের মৃত্যুর আশঙ্কা 1% কি 2%, কিন্তু যেটা ঘটলো, অর্থনীতির যে চাপ, তাতে কোটি কোটি মানুষ ভিখিরি হয়ে যাবে। তারা বুঝতেও পারছে না অর্থনীতির ওপর যে কী চাপটা পড়েছে। এত কিছু নিয়েও কিন্তু থিয়েটার বেঁচে থাকবে যদি আমরা বাঁচাতে চাই। 2,500-3 হাজার বছর এরকম দুর্যোগের মধ্যে থেকেই থিয়েটারটা বেঁচে রয়েছে। কিন্তু সেদিনকার থিয়েটারের রূপটা কীরকম হবে, থিয়েটারের ভাষাটা কেমন হবে, ওই যে আমি বললাম যে আমাদের মানসিকতা নির্ভর করবে যে আমরা কোন থিয়েটারটাকে বাঁচাতে পারবো, কোন থিয়েটারটাকে আমরা গড়ব। মানসিক দূরত্বের থিয়েটার, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের থিয়েটার, শারীরিক দূরত্বের থিয়েটার, নাকি সামাজিক ঐক্যের থিয়েটার, মানুষের মিলনের থিয়েটার। এবং সেটা আমাদের যে নাটকটা আমরা গ্রহণ করব, যে নাটক লেখা হবে, সেই নাটকে যেন কোনো রকম আতঙ্ক, আমার মনে হচ্ছে এটা কোনো রকম আতঙ্ক যদি বিন্দুমাত্র প্রশ্রয় পায়, তাহলে সভ্যতা ভেঙে যাবে, থিয়েটার ভেঙে যাবে। আমরা মানুষকে নতুন সকালের দিকে যখন আমাদের নাটক দিয়ে স্বপ্ন দেখাবো, তার মধ্যে আমরা আতঙ্ক বলবো দূরীভূত হোক, আতঙ্ক নেই, নতুন জীবন সৃষ্টি হবে। জীবন তার পথ কেটে নেবেই, জীবনকে হারানো যায় না, জীবন তার জয়যাত্রার পথে সে এগোবেই, যেভাবেই হোক। ধ্বংসের মধ্যে দিয়েও স্ফিংস পাখির মতন জীবন বেঁচে থাকে। এইটা আমাদের প্রতিজ্ঞা যদি আমরা করি, তাহলে আঙ্গিক অমুক তমুক এই সমস্ত ভাবনাগুলো আসবে না। কিন্তু মূল কথা হচ্ছে আমাদের মানসিকতাটা কী হবে, আমরা
কোন মানসিকতা নিয়ে থিয়েটার গড়ব, তার উপর নির্ভর করবে ভবিষ্যতের থিয়েটার তলিয়ে যাবে না এগিয়ে যাবে, শীর্ষ শিখর হিমালয়ের চূড়া স্পর্শ করবে। সবাইকে আবার নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি।